Welcome to our official YouTube channel 360 Nursing Academy. First, ignore the picture, it's AI generated. Okay, so যাই হোক আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা, আপনারা অনেকেই জানেন যে কালকে আমাদের জেইপিবিএন বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং জন্য যে প্রবেশিকা পরীক্ষা হয় বা জেইএমএসসিএন অর্থাৎ এমএসসি নার্সিংয়ের জন্য যে প্রবেশিকা পরীক্ষা হয় এবং এর সাথে জেনপাস ইউজি তিনটে এক্সাম কালকে কন্ডাক্ট হয়েছে, যার মধ্যে আমাদের আলোচ্য বিষয় জেইপিবিএন এবং জেইএমএসসিএন, তার পেপার অ্যানালাইসিস এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, যারা জেইপিবিএন 2026 পরীক্ষার্থী ছিলেন তারা অনেকেই গ্রেড 2 বা স্টাফ নার্সের যে এক্সাম হয়ে থাকে, গ্রেড 2 স্টাফ নার্স সিবিটি এক্সাম, তার অনেকেই প্রস্তুতি নিচ্ছেন এবং নেবেন। তো এই পেপার থেকে আমরা গ্রেড 2-র জন্য কি প্রেডিকশান করতে পারি সেটাও আমি বলবো। থার্ডলি হচ্ছে প্রবাবল অ্যান্সার কি। প্রবাবল অ্যান্সার কি বলতে যে অলরেডি আমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়েছিল, অনেকেই দেখেছো। তো সেটা আমি আরেকবার জেইপিবিএনের অ্যান্সার কিটাও দিয়ে দেব। আর অনেকে যেই এমএসসিএনের কথা বলছিলে, আমরা চেষ্টা করব সেটাও দ্রুত আনার, যাতে করে অ্যান্সার কি দিতে পারি আমরা। আর অ্যাট লাস্ট হচ্ছে এক্সপেক্টেড কাট অফ, কত এক্সপেক্টেড কাট অফ হতে পারে, এটা মেনলি আমি জেইপিবিএনের জন্যই বলবো। ঠিক আছে, তো মোটামুটি সবাই জানো আমাকে, বা হয়তো অনেকে নতুন। আমি শোভন সাঁতরা, ঠিক আছে, তোমাদের 360 নার্সিং একাডেমির ওয়ান অফ দ্য মেন্টর। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে যেগুলো বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, প্রথম হচ্ছে জেইপিবিএন 2026-এর পেপার অ্যানালাইসিস। দেখো, কোয়েশ্চেন মোটামুটি আমরা যত রিভিউ পেয়েছি বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে, মোরাললেস আমাদের ব্যাচ থেকেই 512 জনের মতো পরীক্ষার্থী বসেছিল জেইপিবিএনের জন্য। তাদের কাছ থেকে যেটুকু আমরা জানতে পেরেছি পেপার সম্বন্ধে, পেপার আগের যে ট্রেন্ড ফলো করেছিল, আগের আমাদের জেইএমএসসিএনের যে 5টা পেপার পিওয়াইকিউ পেপার আমাদের হাতে ছিল, তার সেই গতানুগতিক ধারা থেকে অনেকটাই কিন্তু ডিফারেন্ট, এবং সেটা সত্যি বলতে আমাদের এক্সপেকটেশনেরও কিন্তু কিছুটা বাইরে। তো ডিফিকাল্টি লেভেল মোটামুটি মডারেট টু হার্ড ছিল, একদম ইজি এটাকে বলা যায় না, পেপার ইজি বলা যায় না, মডারেট টু হার্ড ছিল। এর মধ্যে মডারেট যে কোয়েশ্চেন অ্যামাউন্ট সেটা অবশ্যই বেশি ছিল, হার্ড নাম্বার অফ কোয়েশ্চেনটা কম ছিল, কিন্তু পেপার ওভারঅল যদি আমি বলি মডারেট টু হার্ড পেপার ছিল। প্রায় 60% কোয়েশ্চেন ডিরেক্ট থিওরি বেসড এসছে। ডিরেক্ট থিওরি মিনস যেগুলো আমরা বইপত্র পড়ি বা কোচিং নোটস পড়ি সেই রকম টাইপ থেকে প্রায় 60%, 55 to 60% সেরকম থিওরি বেসড কোয়েশ্চেন এসেছে। সাবজেক্ট ওয়াইজ যদি ওয়েটেজের দিকে আমি তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো মেডিকেল সার্জিক্যাল নার্সিং বা অবস বা কমিউনিটি হেলথ নার্সিং বা ফার্মাকোলজি। এইবারে ফার্মাকোলজি কিন্তু খুব একটা গেম চেঞ্জার হয়ে গেছে। গেম চেঞ্জার কেন বলছি, কারণ ফার্মাকোলজি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা দেখলে আমরা বুঝতে পারি যে ফার্মাকোলজি কিন্তু অতটা গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু বর্তমানের পেপারে কিন্তু ফার্মাকোলজিকে কিন্তু বেশ ভালো পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে এবং তাতে বেশ কিন্তু ভালো ওয়েটেজ ফার্মাকোলজি ক্যারি করছে। দ্বিতীয়ত কমিউনিটি হেলথ নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং আমি বারবার বলেছি, এবং অবস এবং কমিউনিটি হেলথ নার্সিং কিন্তু এই পেপারেও কিন্তু একটা টাফ পোর্শন। যদি কিছু কোশ্চেন আমি যেগুলোকে টাফ কোশ্চেনের মধ্যে আমি পেয়েছি, তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কমিউনিটি এবং অবস থেকে অ্যাক্সেলারেশন ডিঅ্যাক্সেলারেশনের কোশ্চেন এসছে, যেগুলো মোটামুটি কি আমাদের নর্থ সেট লেভেলে আসে। ঠিক আছে, নর্থ সেটে পিওয়াইকিউতেও এসছে। তো সেই দিক থেকে বলতে গেলে তোমাদের কমিউনিটি হেলথ নার্সিং এবং অবস থেকে কিন্তু ভালো কোয়েশ্চেন এসেছে। ঠিক আছে, তো সাবজেক্ট ওয়াইজ যদি ওয়েটেজ একটা অ্যাপ্রক্সিমেট আমি করি, মেডিকেল সার্জিক্যাল নার্সিং 20 থেকে 25%, কমিউনিটি হেলথ নার্সিং 15 থেকে 20% বা তার থেকে একটু বেশি, মেন্টাল হেলথ নার্সিং 10 to 15%। মোটামুটি মেন্টাল হেলথ নার্সিংয়ের কোয়েশ্চেন যেগুলো ছিল মোটামুটি করার মতো, খুব একটা টাফ ছিল না। ফান্ডামেন্টাল অফ নার্সিং একটা গুরুত্বপূর্ণ কোর কনসেপ্টের কাজ করেছে ফান্ডামেন্টাল অফ নার্সিং, অর্থাৎ যে সমস্ত প্র্যাকটিক্যাল বেসড কোয়েশ্চেন এসেছিল তার কোর পোর্শন কিন্তু ফান্ডামেন্টাল অফ নার্সিং। অ্যানাটমি অফ ফিজিওলজি তো ছিলই, অবস গাইনি কিন্তু 10 to 15% ছিল, এবং এটা বলছিলাম যেটা কমিউনিটি হেলথ নার্সিং
এবং অবস গাইনি কিন্তু একটা টাফ পোর্শন সিকিউর করেছে। সোসিওলজি, সাইকোলজি ছিল, ফার্মাকোলজি ছিল, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন সবই মোটামুটি ক্যারি করেছে ওয়েটেজ। অর্থাৎ প্রত্যেকটা তোমাকে ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট মেজর অ্যান্ড মাইনর, যেটা আমি বারবারই বলি, গুরুত্ব সমানভাবে তোমাকে দিতে হবে। ওকে, আচ্ছা, সাবজেক্ট ওয়াইজ ওয়েটেজ বা পরে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিকস আস্কড। অর্থাৎ এগুলো আমি মেনলি নেক্সট ইয়ার জেইপিবিএনের জন্য এই জিনিসটা বলছি। পেপার অ্যানালাইসিসটা যেমন খুব দরকার, যারা পরীক্ষা দিয়ে এসেছো বা যারা পরবর্তীতে দেবে তাদের সবার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট টপিক আর্টসের মধ্যে তোমার এপিডেমিওলজি থেকে কোশ্চেন ছিল, মেন্টাল হেলথ নার্সিংয়ের ডিফেন্স মেকানিজম বা তোমার সাইকোথেরাপি থেকে কোশ্চেন ছিল, ফিজিওলজি তোমার হচ্ছে হিউম্যান ব্রেন থেকে কোশ্চেন ছিল, বিভিন্ন হরমোনাল ফাংশন থেকে কোশ্চেন ছিল। আমি কিছু জাস্ট টপিককে হাইলাইট করেছি। আর একটা হচ্ছে সেল অ্যান্ড টিস্যু থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন এসছে, সেল অ্যান্ড টিস্যু থেকে, যেগুলো মোটামুটি আমরা নেগলেক্ট করি। সেল টিস্যু সত্যি বলতে আমরা পড়ি না অতটা, তাই না? তো সেল টিস্যু থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন এসেছে। মেডিকেল, সার্জিক্যাল, নার্সিংয়ের বিভিন্ন কোয়েশ্চেন এসছে। এবং দেখো আমি যেটা বারবার বলছি, ডিরেক্ট ফ্যাকচুয়াল কোয়েশ্চেন কিন্তু বেশি ছিল, যেটা প্রিভিয়াস যে সিবিটি এক্সাম হয়েছিল সেই প্রিভিয়াস সিবিটি এক্সামে কিন্তু ডিরেক্ট ফ্যাকচুয়াল কোয়েশ্চেন বেশি ছিল আমরা দেখেছি। আবার কিন্তু যেটা জেইপিবিএনের প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড একদমই ফলো করেনি, সেটা হচ্ছে আগের কোনো জেইপিবিএন পরীক্ষায় কিন্তু ডিরেক্ট ফ্যাকচুয়াল কোয়েশ্চেন ছিল না। এইবারের পরীক্ষায় কিন্তু ফ্যাকচুয়াল কোয়েশ্চেন ভালো রকমভাবে কিন্তু ওয়েটেজ ক্যারি করেছে। সো তোমরা যারা জেইপিবিএন নেক্সট দেবে বা গ্রেড 2 দেবে তাদের জন্য বারবার বলছি, ফ্যাকচুয়াল কোয়েশ্চেনের প্রতি কিন্তু বিশেষ গুরুত্ব তোমাকে আরোপ করতে হবে। ওকে, এবং আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফার্মাকোলজি। আমরা এতদিন ফার্মাকোলজিকে এতটা গুরুত্ব দিতাম না ফর দ্য জেইপিবিএন, কিন্তু এর পরের থেকে ফার্মাকোলজিও কিন্তু সমান ইম্পর্টেন্স কিন্তু ডিমান্ড করছে এইবারে পেপার দেখার পর, আমার তাই মনে হয়েছে। ওকে, আচ্ছা, ওভারঅল ডিফিকাল্টি লেভেল আমি বলে দিয়েছি মোটামুটি মডারেট টু হার্ড লেভেল। নট ইজি আমি একে পেপার একদমই বলা যায় না, কারণ অনেকজনে আমি রিভিউ নিয়েছি, ইজি পেপার একদমই বলা যায় না। এক্সপেক্টেড গুড স্কোর, দেখো যারা 70 ওপরে পাচ্ছ দ্যাট ইজ এক্সেলেন্ট। এই পেপারে যারা 70 ওপরে পাচ্ছ দ্যাট ইজ এক্সেলেন্ট। এবং তোমরা ধরতে পারো যারা 70 ওপরে পাচ্ছ তারা উইদিন টপ 100 জিএমআরের মধ্যে থাকবে। যারা 70 ওপরে পাচ্ছ উইদিন টপ 100 বা ইভেনচুয়ালি আমি বলতে পারি তোমরা উইদিন 50-র মধ্যেও থাকবে, উইদিন 50 জিএমআরের মধ্যে তোমরা থাকবে। এটা আমার প্রেডিকশান, এটা আমি আশা করছি যে 50 থেকে 60-র মধ্যে মোটামুটি ধরে রাখো, 60 বা 70 ধরে রাখো, মোটামুটি উইদিন 70 জিএমআরের মধ্যে তো অবভিয়াসলি থাকবে। ঠিক আছে, যারা এই পেপারে 70-র উপর স্কোর করছো তাদের জিএমআর জেইপিবিএনের ক্ষেত্রে 70-র মধ্যে থাকবে। ওকে, সো 70-র ওপরে যারা পাচ্ছ তারা একদম রিল্যাক্স থাকো যে তারা গভর্নমেন্ট কলেজ একদম পাবেই। আমি ইউআরদের কথা বলছি, আমি একটা ইউআর অনুযায়ী আমি পুরোটা বলছি। আমি বাকি তোমাদের ক্যাটাগরি ওয়াইজ সেগুলো একটু ডিফারেন্ট করবে। লাইক যদি আমি বলি এসসি ক্যাটাগরির কথা বলি, এসসি ক্যাটাগরির যেমন অনেকটাই কম হয়, ধরো তোমার 15 বা 16 কমিয়ে দাও, ঠিক আছে, তুমি 15 বা 16 স্কোরে যদি মানে 70 থেকে যদি তুমি ধরো তুমি লেট সাপোজ তুমি 60-র কাছাকাছি পাচ্ছ, আমি তো 60 ধরছি, 60-র কাছাকাছি পাচ্ছ অ্যাজ আ এসসি ক্যাটাগরি, তাহলে তুমি ধরে রাখো ইউ আর ইন দ্য গুড পজিশান। ওকে, ইউ আর ইন দ্য গুড পজিশান। তো ইউ আর ধরি আমি বলছি ব্যাপারটা 70+ যারা পাচ্ছ দ্যাট ইজ এক্সেলেন্ট। ঠিক আছে, নো ডাউট তারা হচ্ছে উইদিন জিএমআর 70-র মধ্যে থাকবেই। ঠিক আছে, যদি 70 নাও হয় উইদিন 100 একদম কনফার্ম ধরে রাখো। ঠিক আছে, কারণ হচ্ছে 100-এর মধ্যে তোমরা থাকবেই 70+ যদি হয়ে থাকে। সেকেন্ড হচ্ছে 65 থেকে 70 যারা পাচ্ছ তারাও কিন্তু ভালো জিএমআরের মধ্যে থাকবে ইউআর যদি হও। এবং ইভেনচুয়ালি আমার যেটা মনে হয় 60 থেকে 60-র আপ, 60 মিনস 60 আপ বলতে ধরো 61 এরকম ধরো আর কি, 61-এর ওপরে 61-2-এর ওপরে যারা পাচ্ছ তারা আশা করা যায় গভর্নমেন্ট কলেজ কিন্তু পেয়ে যাবে। দেখো দিস ইজ প্রেডিকশান অনলি, আমরা প্রেডিকশান করতে পারি, কিন্তু এটা পেপার দেখে আমরা অবশ্যই এতজনের যেহেতু স্টুডেন্টকে আমরা হ্যান্ডেল করি, তো সেক্ষেত্রে আমরা একটা প্রেডিকশান করতে পারি। যারাই ভিডিও করছে কিনা আমি বলো বা অন্য যারা ইউটিউবাররা ভিডিও করবে তারা একটা প্রেডিকশান করতে পারে, কেউ কনফার্মেশান কিন্তু বলতে পারে না। তো
তো আমাদের প্রেডিকশান যে 70+ যারা এক্সেলেন্ট তাদের কোনো গল্পই নেই, যারা 65+ পাচ্ছ তারাও কিন্তু গভর্নমেন্ট কলেজ ইজিলি পেয়ে যাবে। যারা 65+ও পাচ্ছ এই পেপারে তারা কিন্তু গভর্নমেন্ট কলেজ ইজিলি পোস্ট বেসিকের জন্য পেয়ে যাবে। 60 থেকে 64 কিন্তু গুড মার্কস এই পেপারের জন্য, তাদের কথা বলছি, তাদের কিন্তু ভালো পজিশানে আছে এবং ম্যাক্সিমাম চান্স ধরতে পারো 95% চান্স 60 থেকে 64-এর মধ্যে যারা আছো তারাও কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। ওকে, তো মোটামুটি যদি ইউআর ক্যাটাগরি হও এবং 61-এর আপে থাকো বা 60 থেকে 60টা আমি বলছি না, 61ই বলছি, 61-এর ওপরে যদি থাকো তাহলে দ্যাট ইজ ভালো একটা গুড স্কোর এবং একটা হাই চান্স রয়েছে তুমি একটা গভর্নমেন্ট সিট অবশ্যই পাবে। আচ্ছা, এটা মোটামুটি একটা কাট অফ নিয়ে আমি বললাম, একটা ওভারঅল কাট অফ বললাম আমি, মানে একদম তোমার ক্যাটাগরি ওয়াইজ যদি তোমরা কাট অফ চাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ বলে দিন, তাহলে আমরা চেষ্টা করব আরও একটা ডাটাটাকে মানে ভালো করে অ্যানালাইসিস করে তাহলে আমি সেই ক্যাটাগরি অনুযায়ী বলার চেষ্টা করব। আচ্ছা, আর একটা এখানে একটা কথা বলি, এইবারে যারা টিআরের যারা আছেন অর্থাৎ যারা প্রধানত ডব্লিউবিএনএস বর্তমানে এবং তারা হচ্ছে টিআরএ পড়তে যেতে চাইছেন তাদেরও অনেকের আমি রিভিউ নিলাম, তাদের কিন্তু তাদের জন্য বলছি হয়তো একটু টাফ হবে, কারণ কোয়েশ্চেন যেটা এসছে, কারণ যেহেতু যারা বেশি মধ্যে মানে থিওরিটিক্যাল কোয়েশ্চেনই তারা বেশি করে গেছে ডব্লিউবিএনএস যারা, তবে হ্যাঁ ওনাদের একটা প্লাস পয়েন্ট যেটা ওনারা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করেন এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করার দরুন অনেক কোয়েশ্চেন কিন্তু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হয়েছে, তাতে কিন্তু ওনাদের কিছুটা লাভ হবে, কিন্তু তাও একটু কিন্তু টাফ এইবারে টিআর পাওয়াটা কিন্তু খুব টাফ, কারণ এক হচ্ছে সিট সংখ্যা কমেছে, দ্বিতীয়ত হচ্ছে এরকম কোয়েশ্চেন পেপার, দুটো কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর। যারা টিআরএ পড়ার কথা ভাবছিলেন তাদের জন্য কিন্তু একটা দুটো খারাপ ব্যাপার, আগেই একটা খারাপ ব্যাপার হয়েছে যে টিআরএ নাম্বার অফ সিট যেটা ছিল সেটাকে জেইপিবিএনের জন্য কমিয়ে দিয়েছে। সেকেন্ডলি এখন কিন্তু এরকম একটা পেপার, তো সেটা একটা কোনো একটা জায়গায় একটা খারাপ এফেক্ট ফেলছে বলে আমার মনে হয়। প্রিপারেশান ইনসাইট ফর জেইপিবিএন 2027, যারা 2027-এর জন্য প্রিপারেশান নিতে চাইছেন তাদের কথা বলছি, পিওয়াইকিউ অবশ্যই তোমাদেরকে করতে হবে। অনেকেই বলবে তোমাকে যে দেখো পিওয়াইকিউ থেকে তো কোশ্চেন আসছে না, পিওয়াইকিউ করার দরকার নেই। আমি বারবার তোমাকে বলছি পিওয়াইকিউ করতেই হবে, কোশ্চেন আসুক বা না আসুক পিওয়াইকিউ করতে হবে। এইবারে পেপার এরকম এসছে মানে নেক্সট ইয়ারের পেপারও যে এরকম আসবে তার কোনো মানে নেই, অর্থাৎ তোমাকে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার করতে হবে। একটা ট্রেন্ড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফলো করা হয়, সেখান থেকে আমি কোয়েশ্চেন পাবো বলে না। যেমন এবার একটা কোয়েশ্চেন এসেওছে ডিকক্সিনের উপরে একটা কোয়েশ্চেন এসেছে যেটা একদম ডিরেক্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। সে যাই হোক, আমাদের কথা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার করব এমনটা জন্য নয় যে আমার ওখান থেকে 30টা 40টা কোয়েশ্চেন চলে আসবে। আমরা করব এই কারণে যে যাতে করে আমরা ট্রেন্ড বুঝতে পারি, কোয়েশ্চেনের ট্রেন্ড বুঝতে পারি, বা আমার একটা জানবো যে আমার 500-600 কোয়েশ্চেন অলরেডি 5টা ইয়ার মানে 500 কোয়েশ্চেন, এইবারে 100টা মানে 600টা কোয়েশ্চেন আমার অলরেডি রেডি থাকলো, ঠিক আছে। তো তার জন্য বলছি পিওয়াইকিউ কিন্তু অবশ্যই তোমাকে করতে হবে। সেকেন্ডলি যেটা বলছি, কমিউনিটি হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং এবং ওবিজি এই তিনটে কিন্তু কোর্স সাবজেক্ট থেকে এবং ফান্ডামেন্টাল অফ নার্সিং মানে প্রত্যেকটা কোর্স সাবজেক্ট থেকে কিন্তু ইনডেপথ কোয়েশ্চেন আসছে। তো তোমাকে কিন্তু থিওরিটিক্যাল কনসেপ্ট তো অবশ্যই ক্ল্যারিফাই করতে হবে। দেখো যাদের আমি আগের দিনও যারা পরীক্ষা দিয়েছো তাদেরকেও আমি একই কথা বললাম, উইদাউট থিওরিটিক্যাল নলেজ, উইদাউট তোমার হচ্ছে যে সমস্ত তুমি বই পড়ছো, পিআর যাদব বলো, টার্গেট হাই বলো, যে যা বই পড়ছো সেই বই পড়া বাদ দিলে কিন্তু তুমি এই কোশ্চেনের কিন্তু তুমি যে 60% কোশ্চেন যে থিওরি থেকে এসছে সেই কোশ্চেনেও কিন্তু তুমি হাত দিতে পারবে না। আর দ্বিতীয় কথা, যে কোশ্চেনগুলো আসছে সেইগুলো হচ্ছে বেসিক কনসেপ্টকে স্ট্রং রাখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নার্সিংয়ে কিন্তু তোমাকে ফান্ডামেন্টাল অফ নার্সিং শুধুমাত্র কোনটা কোন ফ্রেঞ্চের কোনটা কোন কালারের শুধুমাত্র এগুলো মুখস্থ করে গেলে হবে না, বেসিক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে। এবং এর জন্য অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে, আজকেই দেখলাম একজন মেসেজ করেছো যে দাদা যে সমস্ত প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন আসছে সেগুলোকে কীভাবে আমরা কাউন্টার অ্যাটাক করব। আমি যদি তোমাদের এটা একটা
দরকার পড়ে যে এইভাবে এই রকম টাইপের কোয়েশ্চেনগুলোকে কীভাবে কাউন্টার করা যায়, এর জন্য কোন বই ফলো করতে হবে বা কিভাবে পড়তে হবে, সেটা যদি তোমাদের দরকার হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে লিখবে। ওকে, আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমাদের 2027 যারা পরীক্ষা দেবে ফার্মাকোলজি কিন্তু হাই অ্যাটেনশান রাখতে হবে, হাই অ্যাটেনশান কিন্তু ফার্মাকোলজিকে রাখতে হবে। ওকে, দেখো ফাইনাল যদি আমি বলি, তোমার যারা জেইপিবিএন যারা পরীক্ষা দিয়েছো তাদেরই কথা এটা, যদি পিওয়াইকিউ ভালো করে প্র্যাকটিস করে থাকো, কোচিং নোটস যেগুলো আমরা পড়িয়েছি সেগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে থাকো, বা যে সমস্ত কোর নার্সিং সাবজেক্টগুলো রয়েছে সেইগুলো যদি ভালো করে মোটামুটি একটা দুবার অ্যাটলিস্ট রিডিং পড়ে থাকো, মোটামুটি 60 থেকে 65 উপরে স্কোর করা কিন্তু খুব একটা ইজি, মানে ইজি ব্যাপার, খুবই একটা ইজি ব্যাপার। এমন না যে খুবই মানে 65ও পাবো না এমন কিন্তু নয়, কারণ আমাদের অনেক মেসেজ করেছি যাদের স্কোর খুবই ভালো, 67, 70 এরকম বহুত স্কোরের কিন্তু অনেকেই মেসেজ করেছে যে আমার দাদা এরকম 70 স্কোর আসছে, কেউ বলছে 58 আসছে, এরকম কিন্তু অনেকেই স্কোর পেয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই নিজের তো দেখো কোচিং বা নিজের পড়াশোনা সবই ঠিক আছে, এক্সাম এনভায়রনমেন্ট একটা আলাদা ব্যাপার, দ্বিতীয়ত হচ্ছে তোমার নিজের কনসেপ্ট এবং নিজের পড়াশোনা, এর উপরে কোনো কিছু হয় না। নিজের পড়াশোনা বা নিজের যে স্টাডি মেটেরিয়াল ফলো করা বা নিজের যে একটা প্র্যাকটিস, এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। যতই তোমাকে কোচিংয়ে তুমি পড়ো বা তুমি যে কোনো কিছু ফলো করো না কেন, ইউটিউব ফলো করো না কেন, মেন ইম্পর্টেন্ট তোমার নিজের পড়াশোনা। নিজের পড়াশোনা যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই, যারা অনেকেই মানে আমাদের দেখলাম তো অনেকেই 65-এর ওপরে স্কোর করেছে, বা মানে যেটা প্রবেল আমাদের অ্যান্সার কি দেওয়া হয়েছে সেখানে অনেকেই বলছে আমাদের এরকম নাম্বার আসবে সেই অ্যান্সার কি অনুযায়ী, যদিও এখনও আমাদের জেইপিবিএনের তরফ থেকে যে অফিসিয়াল অ্যান্সার কি এখনও আসা বাকি আছে, সেই অ্যান্সার কিটা এলে আমরা কনফার্ম বলতে পারবো যে হ্যাঁ কত কি আসতে পারে আর কি স্টুডেন্টদের। আচ্ছা, জেইএমএসসিএনের দেখো, জেইএমএসসিএনের এইবারে পেপারটা যেটা আমাদের যেমন কিছু স্টুডেন্ট ছিল যারা জেইএমএসসিএনের জন্য পড়ছিল, তাদের যেমন একটা দেখতে পাবে 80% কোশ্চেন তোমার লেকচার থেকে এসেছে। দেখো ব্যাপারটা কেন আমি বলছি, এমএসসিএনের ক্ষেত্রে একই, অনেকেই যারা জেইপিবিএন পরীক্ষা দিয়েছে তারা অনেকেই এই কথাটা আমাকে বলেছে, দাদা জেইএমএসসিএনের কোশ্চেন সহজ এসছে, ওদের ডিরেক্ট কোশ্চেন এসছে। দেখো আমরা কিন্তু ডিরেক্ট কোয়েশ্চেনের জন্য পড়িয়েছিলাম, এর জন্য ওদের যেই এমএসসিএনের ক্ষেত্রে 80% কোয়েশ্চেন আমাদের লেকচার থেকে এসেছে, 80% কোয়েশ্চেন আমাদের লেকচার থেকে এসেছে। এর একটাই কারণ, কারণ প্রথম কথা, যেহেতু ওদের থিওরি বেস কোশ্চেন এসছে, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন কম এসছে যে এমএসসিএনের ক্ষেত্রে, তো তার জন্য কি আমাদের লেকচারগুলো কিন্তু তাদের জন্য 80% কোশ্চেন, 80+ কোশ্চেন আমাদের লেকচার থেকে ডিরেক্টলি চলে এসছে। কিন্তু যেটা হচ্ছে জেইপিবিএনে হয়নি, আমি ফ্রেশ কথা বলি, হয়নি। আমাদের যদি লেকচারও আমি বলি, লেকচার যদি আমি ফুললি কেউ মানে একদম থরলি একদম কমপ্লিট করে থাকে, সেক্ষেত্রে যেহেতু আমরা থিওরির ওপর বেশি গুরুত্ব দিই, কারণ সত্যি বলতে কারণটা আমি বলে দিচ্ছি, কারণ জেইপিবিএনে আমরা প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ড যেটা ছিল আর কি সেটাই ফলো করতাম। তো সেক্ষেত্রে কী হয়েছে, সেক্ষেত্রে সেই অনুযায়ী আমরা সেই টাইপের কোশ্চেন পড়িয়েছি যেগুলো আসার কথা, এবার ট্রেন্ড চেঞ্জ করেছে। এবং তা সত্ত্বেও যদি তুমি লেকচার ভালোভাবে কমপ্লিট করে যাও, তুমি ইজিলি 65-এর উপরে স্কোর করতে পারবে, ইজিলি 65-এর উপর স্কোর করতে পারবে যদি তুমি ডে 1 থেকে আজ যতদিন আমি পড়িয়েছি ততদিন যদি পুরো জিনিসটাকে ভালো করে গো থ্রু করো, অবশ্যই পারা যাবে। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড যেটা হচ্ছে অ্যাডভাইস ফর গ্রেড 2 স্টাফ নার্স, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভালো করে এই জায়গাটা শুনবে। প্রথম কথা, যারা জেইপিবিএনে বসছো তাদের ম্যাক্সিমাম কিন্তু গ্রেড 2 স্টাফ নার্সের জন্য বসবে। তাদের প্রথম কথা বলি, ক্লিনিক্যাল কোয়েশ্চেন কিন্তু তোমাদের গ্রেড 2তে মানে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন পেপার আছে দেখেছো নিশ্চয়ই, সেখানে কিন্তু অলরেডি গ্রেড 2তে কিন্তু ক্লিনিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন কিন্তু আসে। তো সেক্ষেত্রে ইভেনচুয়ালি পিবিএসসি যেটা হচ্ছে আগে আসতো না, নর্মাল থিওরি বেসড কোশ্চেন আসতো, সেও কিন্তু ট্রেন্ড কিন্তু চেঞ্জ করছে। তো সেক্ষেত্রে এটা একটা কি বলবো যে পজিটিভ একদম তোমাকে কনফার্মেশান দিচ্ছে যে গ্রেড 2 কিন্তু ক্লিনিক্যাল বেসড কোশ্চেনের ওপরে বেশি গুরুত্ব আরোপ করবে। সেকেন্ডলি আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্টের কোশ্চেন দেখেছো নিশ্চয়ই 2025-এর, সেখানেও কিন্তু একই জিনিস ফলো করছে, একই জিনিস, অল ক্লিনিক্যাল বেসড কোশ্চেনের ওপর বেশি ফোকাস করছে। সো ক্লিনিক্যাল কোয়েশ্চেন কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে,
বেশি করে আমি আবারও বলছি, যদি মনে হয় যে ক্লিনিক্যাল বেসড কোশ্চেন আমরা কী করে সলভ করব বা কিভাবে সেইগুলোর প্র্যাকটিস করা যায়, কোন বই ফলো করতে হয়, এসব যদি জানার থাকে তোমরা কমেন্টে জাস্ট লিখবে, আমি চেষ্টা করব সেগুলোর অ্যান্সার দিয়ে দেওয়ার। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। দেখো, টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি মাচ ক্রুশিয়াল, যেটা আমি আগের দিন যখন আমাদের স্টুডেন্টরা লিখছিল সেখান থেকে আমি বলছি। অনেকেরই যেটা প্রবলেম হয়েছে যে আমার দাদা 1 ঘন্টায় আমি 50টা কোশ্চেন করতে পেরেছি, বাকি আধ ঘন্টাতে আমাকে বাকি 50 কোশ্চেন করতে হয়েছে। এটা কিন্তু একটা বিশাল ওয়ার্নিং একটা ব্যাপার। টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি মাচ ক্রুশিয়াল। তোমাকে 100 কোশ্চেন পড়তেই হবে, যেভাবে হোক তাড়াতাড়ি পড়তে হবে। কারণ একটা আমি বলি, ধরো তোমার লেটস সাপোজ প্রথম তুমি 30টা কোশ্চেন ইজি ছিল, তুমি তাড়াতাড়ি করলে। মাঝের ধরো আমার 30টা কোশ্চেন টাফ দিয়েছে, টাফ মিনস কি, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড দিয়েছে। তুমি এই 30টা কোশ্চেন করলে, মাঝের 30টা কোশ্চেনে প্রচুর টাইম লাগিয়ে দিলে, লাস্টের আর যে আমার 40টা কোশ্চেন বাকি ছিল সেগুলোকে আমি ঠিকঠাকভাবে দেখতেই পারলাম না। লাস্টে যখন আমার হাতে 10 মিনিটস বা 20 মিনিটস হাতে আছে, তখন দেখছি যে লাস্টের 40টা কোশ্চেন যে ছিল আমার কাছে সেগুলো একদম ডিরেক্ট কোশ্চেন ছিল, যেগুলো আমি ইজিলি করতে পারতাম। কিন্তু এই মাঝের যে টাফ কোশ্চেনগুলো সলভ করতে গিয়ে আমার পুরো টাইমটা নষ্ট হয়েছে, যার জন্য জানা কোশ্চেন যেগুলো ডিরেক্ট কোশ্চেন সেগুলোকেও আমি অ্যাটেম্প করতে পারিনি। তো সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি মাচ ক্রুশিয়াল। তোমাকে যেভাবেই হোক 100 কোয়েশ্চেন একবার দেখতেই হবে। দ্বিতীয়ত, সিবিটিতে কিন্তু তোমার আরও টাইম কনজিউমিং। অনেকে বলবে যে 50 কোয়েশ্চেন 1 ঘন্টা টাইম, ঠিক আছে, সরি, তোমার 50 কোয়েশ্চেন থাকে, কোনো অসুবিধে হবে না। আমি একটা কথা বলি তোমাদেরকে, যারা সিবিটি ক্র্যাক করেছে বা করবে তাদেরকেও আমি একটা মানে করেছে তো অলরেডি, তারা তো জানেই ব্যাপারটা। যারা মানে তোমরা পরীক্ষায় বসবে তাদের জন্য বলি, সিবিটিতে কিন্তু একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, তুমি JPBN-এর ক্ষেত্রে একবারে পুরো পেপারটা তুমি কিন্তু তোমার হাতে থাকে, তুমি দেখতে পারো। বাট ইন কেস অফ সিবিটি এক্সামের ক্ষেত্রে কী হয়, তোমাকে কোয়েশ্চেন কোনো একটা যদি মনে হলো যে এখানে একটা কোয়েশ্চেনের অ্যান্সার চেঞ্জ করতে হবে, তোমাকে আবার ঘুরিয়ে 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 দেখতে হবে যে কোথায় কোয়েশ্চেনটা আছে, অর্থাৎ হাতে তো কোয়েশ্চেন পেপারটা থাকে না। এটা কিন্তু একটা টাইম কনজিউমিং হয়। দ্বিতীয়ত, অনেকেই কম্পিউটারের ব্যাপারে কিন্তু ওয়াকিবহল নয়, তো সেক্ষেত্রে যেহেতু কম্পিউটার ব্যাপারে ওয়াকিবহল নয়, সেক্ষেত্রে তাদের প্রবলেম হয়। প্রবলেম বলতে সেক্ষেত্রে তারা সঠিকভাবে টাইমটাকে মানে কম্পিউটার হ্যান্ডেল করতে পারে না, সেটা একটা প্রবলেম হয়। থার্ডলি হচ্ছে, আগের বারে অনেক সেন্টারই হয়েছে যে কম্পিউটার মাঝে গিয়ে স্টপ হয়ে গেছে এবং তাকে নতুন কম্পিউটার অ্যাসাইন করেছে, এবং এই যে টাইমটা তার লস হলো সেটা কিন্তু কোনো সেন্টার, ম্যাক্সিমাম সেন্টারই কিন্তু তারা কিন্তু অ্যালট করেনি। ম্যাক্সিমাম কেন, আমি যতটা শুনেছি অ্যালট করেইনি, ঠিক আছে। তো সেই জিনিসপত্র কিন্তু হতে পারে, হতেই পারে, বিভিন্ন ঘটনা ঘটে মিসহ্যাপেনের। তো সেই জন্য বলছি টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুব ক্রুশিয়াল ব্যাপার। তো কিভাবে তোমরা করবে সেটাও আমি বলে দেবো নেক্সট ভিডিওতে, যে কীভাবে টাইম ম্যানেজমেন্ট করা যায় কোয়েশ্চেন পেপারে, ঠিক আছে। কনসেপ্ট ডেভেলপমেন্ট, কোর কনসেপ্ট, ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের যে সমস্ত কোর কনসেপ্ট, যেগুলো নর্মাল প্রসিডিওর তোমরা করো, বা তোমাদের মেডসার্চ, অর্থাৎ তোমাদের সার্জিক্যাল যখন পোস্টিং পড়ে, মেল সার্জিক্যাল ওয়ার্ড বা ফিমেল সার্জিক্যাল ওয়ার্ড যখন পোস্টিং পড়ে, সেখানে যখন তোমরা কাজকর্ম করো, সেখানে বিভিন্ন জিনিসপত্র আমরা কিছুটা কী করি, ম্যালপ্র্যাকটিস করি। সেই জিনিসপত্রগুলোকে ম্যালপ্র্যাকটিস না করে সেইগুলোর কারণটা তোমাদেরকে, যারা বর্তমানে জিএনএম পড়ছো বা পড়ে বেরিয়ে এসছো, তাদেরকে বলছি সেই সমস্ত জিনিসপত্রের ওপর একটু গুরুত্ব দিতে হবে। কারণ হচ্ছে আমরা কিন্তু যেহেতু এখন বর্তমানে এক্সপিরিয়েন্সটাকে তুলে দিয়েছে বলতে কি, এক্সপিরিয়েন্সে কোনো নাম্বার নেই। তো সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম জনই কিন্তু প্রাইভেট কলেজে, মানে প্রাইভেট যে সমস্ত হসপিটাল আছে সেখানে জব করতে প্রেফারেবল হচ্ছি না। তো সেটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ। প্রেফারেবল হচ্ছি না এই কারণে কি হচ্ছে, আমাদের যে সমস্ত ক্লিনিক্যাল ওরিয়েন্টেড কনসেপ্ট আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমছে। তো সেই দিকে কিন্তু তোমাকে একটু নজর দিতে হবে। 4 নাম্বার হচ্ছে চুজ টু স্কিপ। দেখো, এটা আমি বারবার বলি যে সমস্ত 100 কোয়েশ্চেন যে তোমাকে 100 কোয়েশ্চেনই অ্যাটেম্প করে আসতে হবে এমন কোনো কেউ মাথার দিব্যি দেয়নি, ঠিক আছে। ওয়াইসলি
তোমাকে বুদ্ধি করে কোন কোয়েশ্চেনটা কনফিউজিং বা কোন কোয়েশ্চেনটা চুজ করার মানে স্কিপ করার মতো, যেটাকে আমি জানি না ফালতু আমার নেগেটিভ মার্কিং হবে। এই যেমন বলছিল কালকে দুটো অপশানের মধ্যে খুব কনফিউজিং। দেখো দুটো অপশানের মধ্যে কনফিউজিং বুঝতে পারছি, কিন্তু তোমাদের জেনারেল নলেজ অনুযায়ী বা তোমরা যেটা পড়েছো তার সেই নলেজ অনুযায়ী তুমি দেখতে পাবে একটা অপশান কিন্তু বেশি প্রায়োরিটি পাচ্ছে, একটা কম প্রায়োরিটি পাচ্ছে। আমি কনফার্ম বলছি না যে দুটোর মধ্যে এটা কনফার্ম হবে, তাহলে তো আমি টিক মেরে দিলাম আর কি। কিন্তু যদি দেখছি যে দুটো অপশানের মধ্যে এটা একটা ভালো মানে এটা হতে পারে, এটা একটু কম প্রায়োরিটি পাচ্ছে, তো যেটা বেশি প্রায়োরিটি পাচ্ছে সেই রকম সেটাকেই টিক করে আসো। একদম ছেড়ে আসা একটু ভুলি যেগুলো মনে হচ্ছে তোমার, এটা ধরো আমার চান্স 60%, এই অ্যান্সারটা হওয়ার চান্স 60%, এই অ্যান্সারটা হওয়ার চান্স 40%, তুমি করে আসো। স্কিপ করা হচ্ছে তখনই তুমি স্কিপ করবে, স্কিপ খুব ওয়াইসলি করতে হয়, খুব ভেবে চিন্তে করতে হয় যে কোন কোয়েশ্চেনটা আমার হবেই না, কোন কোয়েশ্চেনটা আমার হবেই না, সেটাকে স্কিপ করো। স্কিপ করাটা একটা আর্ট। কম্পিটিটিভ এক্সামে কোন কোয়েশ্চেনটা স্কিপ করতে হবে সেটাও কিন্তু একটা আর্ট। আর দ্বিতীয়ত যে কোয়েশ্চেন যখন তোমার দুটো অপশানের মধ্যে কনফিউশন হচ্ছে, তখন যেটা প্রায়োরিটি বেশি পাচ্ছে সেটাকে চুজ করে আসতে হবে, সেগুলোকে ছেড়ে আসলে কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে? আচ্ছা, দেখো অ্যান্সার কি আমি অলরেডি প্রবাবল অ্যান্সার কি অলরেডি আমার দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া আছে, এবং এটা কোন পেপারের কোয়েশ্চেন সেটাও মেনশন করা আছে। আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এবং আমি নিচে হচ্ছে ডিসক্রিপশান বক্সে বা কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা ওখানে কিন্তু অ্যান্সারগুলো, প্রবাবল অ্যান্সার কি, যদিও এটা প্রবাবল অ্যান্সার কি আমি বারবারই বলছি, যে পিবিএন অ্যাকচুয়াল যে অ্যান্সার কি দেবে তার উপরেই আমরা বুঝতে পারবো। তো এই অ্যান্সার কি দেখে তোমরা একটা মোটামুটি আন্দাজ করতে পারবে যে তোমাদের কত আসছে। অবশ্যই আমাকে জানাবে তোমরা কমেন্টে মোটামুটি তোমাদের কেমন আসছে বা তোমাদের পরীক্ষা যেই পিবিএন কেমন হয়েছে। আচ্ছা, ওকে। আর এটা আমাদের WBHRB গ্রেড 2 স্টাফ নার্সের সিবিটি ব্যাচ, যেটা অলরেডি আমাদের এনরোলমেন্ট চলছে, মনে হয় 400, মানে 380 জনের মতো এনরোলমেন্ট হয়ে গেছে, আর 400টা টোটাল সিট, তো আর 20-25টা অ্যাডমিশান নেওয়া হবে। তো যারা নিতে চাইছো দেখে নিও পুরোটা ডিটেলস। ঠিক আছে? যে সিবিটি ওরিয়েন্টেড পড়ানো হবে, চ্যাপ্টার ওয়াইজ ইনডেপথ লেকচার থাকবে, কোয়েশ্চেন ওরিয়েন্টেড থিওরি ডিসকাশন হবে। এডুকেটার্স যারা আছে তারা ম্যাক্সিমাম WBNS বা RBNS এরকম আছেন। উইকলি তোমার 4টে করে ক্লাস থাকবে, এখানে 3টে লেখা আছে, 4টে করে ক্লাস থাকবে, 4টের বেশি হতে পারে। প্রিভিয়াস ইয়ার ডিসকাশন হবে, ডাউট সলভিং সেশন থাকবে। আর আগে অনেকেই সিলেক্ট হয়েছে, আগের বারের যে ব্যাচ ছিল, তো সেখান থেকে সিলেক্ট হয়েছে অনেকেই, দেখতেও পাবে। আর আমাদের ব্যাচ শুরু হচ্ছে তোমার 12ই জুন থেকে, 12ই জুন থেকে ব্যাচ শুরু হচ্ছে। তো যারা অ্যাডমিশান নিতে চাইছো তোমরা, তারা হচ্ছে এই নাম্বারে 9531710628 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এবং হোয়াটসঅ্যাপ করার নিয়ম হচ্ছে তোমার প্রথমে ফুল নেম, নিজের ফুল নেম আগে লিখবে, এটাই আমাদের নিয়ম, না হলে কিন্তু মেসেজ সিনও হবে না। ঠিক আছে? কারণ আমাদের এরকম আনসিন মেসেজ অনেক পড়ে থাকে। ঠিক আছে? ফুল নেম আগে লিখবে। সেকেন্ড হচ্ছে লিখবে পাস আউট, তুমি যে কোন কলেজ থেকে পাস আউট হয়েছে, পাস আউট কলেজ বা NTS নেম, যারা কলেজ বলতে কি, যারা হচ্ছে ধরো BSc নার্সিং, তারা হচ্ছে কলেজের নাম লিখবে। থার্ড হচ্ছে গ্রেড 2 বা স্টাফ নার্স লিখবে, স্টাফ নার্স ব্যাচ ইন্টারেস্টেড। এই 3টে জিনিস, প্রথমে নিজের ফুল নেম, তারপর হচ্ছে পাস আউট কলেজ বা NTS এর নাম, তারপর হচ্ছে স্টাফ নার্স ব্যাচ ইন্টারেস্টেড, এই 3টে জিনিস লিখে তোমরা কি করবে, এই নাম্বারে যে নাম্বার দেওয়া আছে দেখো 9531710628, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে যারা আমাদের স্টাফ নার্স ব্যাচ জয়েন করতে চাও। অলরেডি কিন্তু আমি বলে দিচ্ছি 380টার মতো সিট ফিল আপ হয়ে গেছে। এবার আজকে এখন অ্যাডমিশন আমরা শুরু করিনি, তো অলরেডি হয়ে যাবে হয়তো। যারা জয়েন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই আজকে বা কালকের মধ্যে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করো। ঠিক আছে? যাই হোক, থ্যাংক ইউ সবাইকে। যেগুলো কথাগুলো বললাম, কিছু ইম্পর্টেন্ট কথা আমি বললাম। প্রথম কথা হচ্ছে, আমি আবার তোমাদের একটা সামারি করে দিচ্ছি, যে একটা পেপার ওয়েটেজ সম্বন্ধে আমি বললাম। সেকেন্ডলি পেপার লেভেল কেমন বললাম। দেন তোমাদেরকে আমি বললাম যে কী কী টপিককে বেশি গুরুত্ব দিতে হবে 2027 JEE-PBN এর জন্য। তারপর আমি বললাম যে এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে ফর দ্য JEE-PBN, এবং 2027 যারা প্রিপারেশান করছে তারা কীভাবে প্রিপারেশান নিতে পারে, এবং গ্রেড 2 স্টাফ নার্সের ক্ষেত্রে কীভাবে তুমি
নিজেকে প্রিপেয়ার করবে। আর আমি যেটা বললাম প্রবাবেল অ্যান্সার কি সম্বন্ধে বললাম, যে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ওখানে এটা পেয়ে যাবে, এবং হচ্ছে কোন পেপারের মানে এটা সলভ কি, অ্যান্সার কি, সেটাও তোমরা দেখে নিতে পারবে। আর লাস্ট হচ্ছে ব্যাচের ব্যাপারে বললাম। তো এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ সবাইকে, খুব ভালো থেকো। নেক্সট যা হয়ে গেছে হয়ে গেছে, যদি সামান্য খারাপও হয়ে থাকে যেই পিবিএন, মন খারাপ করো না, যা হয়ে গেছে হয়ে গেছে। নেক্সট মেন টার্গেট হচ্ছে WBHRB গ্রেড 2 স্টাফ নার্স, যেখানে তোমার সিলেকশান সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং যেভাবে হোক অ্যাট এনি কস্ট ইউ হ্যাভ টু সিলেক্ট। সো বেস্ট অফ লাক সবাইকে, থ্যাংক ইউ।